আজ চলে এসেছি 2024-এ মালায়ালাম ভাষায় মুক্তি পাওয়া একটা সাইকোলজিক্যাল থ্রিলার মুভি নিয়ে। যে মুভির শুরুটা মনে হবে যেন যেটা দেখছি সেটাই সত্যি। আর প্রথমটা দেখতে একটু বিরক্ত লাগলেও একটু ধৈর্য নিয়ে দেখতে হবে। তবে মুভির শেষে যখন জট খুলবে, কথা দিচ্ছি ব্রেনটা বেশ কিছুক্ষণ সেখানেই আটকে থাকবে। শুধুমাত্র সিনেমাটিকে ছাড়া আর কিছু নিয়ে ভাবতে পারবেন না। আর শেষটা দেখে একদম পুরো সিনেমার স্যাটিসফ্যাকশন পেয়ে যাবেন। কারণ আমি নিজেও শকড হয়ে গেছিলাম এরকম একটা টুইস্ট দেখে, যেটা আমার মাথাকে বেশ কিছুক্ষণ ভাবতে বাধ্য করেছিল, এক কথায় হ্যাং করে দিয়েছিল। আর বেশ কিছুক্ষণ আমি মুভিটাতে আটকে ছিলাম। তবে চলুন আমার সাথে, মনকে শক্ত করে বসুন মুভিটি উপভোগ করার জন্য। মুভির নাম বোগেনভেলিয়া। মুভির শুরুতে দেখানো হয় ডক্টর রয়েস তার স্ত্রী ঋতুকে নিয়ে মধ্যরাত্রে কার ড্রাইভ করে কোথাও একটা যাচ্ছে, আর ঋতু রয়েসের কাঁধে মাথা দিয়ে ঘুমাচ্ছে। ঠিক তখনই সামনে থেকে একটা ট্রাক এসে তাদের গাড়িটির সাথে অ্যাক্সিডেন্ট করে। এরপর সিন শিফট হয় 8 বছর পর, যেখানে দেখা যায় ঋতু তার দুটি বাচ্চা রায়েন আর এমাকে নিয়ে স্কুলের বাস পর্যন্ত ছাড়তে যায়। তাদের দুজনকে বাসে চাপিয়ে ঋতু অন্যমনস্ক হয়ে কিছু একটা ভাবতে থাকে। তখনই দুতলার সাইকেলের বেলের শব্দে ঋতুর হোশ ফেরে এবং দুধের প্যাকেটটি নিয়ে ঋতু আস্তে আস্তে বাড়ির দিকে যেতে থাকে। ঋতু বাড়িতে এসে তার কাজের মেয়েটিকে রেমা রেমা বলে ডাকতে থাকে আর জিজ্ঞাসা করে, বাচ্চারা কি স্কুলে চলে গিয়েছে? রেমা বলে হ্যাঁ। তখন ঋতু দৌড়ে বাচ্চাদের রুমে আসে। ঋতু রেমাকে জিজ্ঞাসা করে, ওদেরকে বাসে আমি চাপিয়েছি না তুমি চাপিয়ে এসেছো? রেমা বলে, আপনি 10 মিনিট আগেই। আসলে 8 বছর আগে ঘটে যাওয়া কার অ্যাক্সিডেন্টের কারণে ঋতুর মাথায় গুরুতর চোট লাগে। তাই ঋতু সবকিছু ভুলে যায়। ঋতু একটা রুমে ঢোকে আর প্রত্যেকটা রুমের দরজাতেই নাম লেখা থাকে। এরপরে ঋতু একটা ডায়েরি পড়তে থাকে, যেখানে ঋতুর সম্বন্ধেই লেখা ছিল যে সেই অ্যাক্সিডেন্টের পর থেকে ঋতু সবকিছু ভুলে যায়, ঋতুর দুটি বাচ্চা আছে, এসব কিছুই। তাছাড়া অবসর সময়ে ঋতু পেন্টিং করত আর বাচ্চাদের সাথে সময় কাটাতো, যাতে করে তার অসুস্থতা ঠিক হয়ে যায়। এরপর ডক্টর রয়েসকে দেখানো হয়, যে একজন ডাক্তারের কাছে ঋতুর ব্যাপারে বলতে থাকে। রয়েস বলে, আমি যখন ডেলি হসপিটালে আসি তখন ঋতু গেটে দাঁড়িয়ে আমাকে দেখতে থাকে, কিন্তু আমি যখন ফিরে যাই তখন ঋতু আমাকে সম্পূর্ণ ভুলে যায়। আবার বেশ কিছুক্ষণ লাগে তার আমাকে মনে করতে। ডাক্তার শুনে বলে, চিন্তা করেন না, সব ঠিক হয়ে যাবে। রয়েস বলে, হ্যাঁ, ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি। রয়েস বলে, প্রত্যেক রবিবার আমি আমার ফার্ম হাউসে যাই, যেখানে আমি একটু স্বস্তি পাই। এরই মধ্যে আরেকজন নার্স এসে রয়েসকে জিজ্ঞাসা করে, ডক্টর ম্যাম কেমন আছেন? তখন রয়েস বলে, আমি থাকলে একটু বেশি খুশি থাকে, এই জন্য সবসময় ভাবি সমস্ত কাজ ছেড়ে চলে গিয়ে আমি ঋতুর সাথে সময় কাটাই। এরপর সিন আবারও পাস্টে শিফট হয়, যেখানে অ্যাক্সিডেন্টের পর ডক্টর রয়েসকে জানায় ঋতুর শরীরে এমনেসিয়ার লক্ষণ দেখা গিয়েছে, যার কারণে স্মৃতিশক্তি হারিয়ে যাবে। আর এই কারণেই রয়েস ঋতুর খুব দেখাশোনা করে। সিন ফেরত আসে বর্তমানে, যেখানে রেমা ঋতুর একটা পেন্টিং প্যাকেট করছে, কারণ সেই পেন্টিংটি আজকে তারা বিক্রি করতে যাবে। তারপর তারা দুজন রেমার হাজবেন্ড বিজুর গাড়ি করে চলে যায় পেন্টিং শপে, আর ঋতুর পেন্টিংটি 3,000 টাকায় বিক্রি হয়। কিন্তু ঋতু রেমাকে বলে, আমার পেন্টিংগুলো এত টাকা দিয়ে কে কেনে? তখন আমরা দেখতে পাই পেন্টিংগুলো আর কেউ নয়, ঋতুর হাজবেন্ড রয়েসই কেনে, আর সেগুলো তার ফার্ম হাউসে গিয়ে সংরক্ষণ করে। রয়েস তার ফার্ম হাউসে বেশ কিছুক্ষণ সময় কাটায়, তারপর অনেক কাঁচা সবজি আর ফল নিয়ে আবারও বাড়ি ফিরে যায়। এদিকে ঋতু রেমাকে ধরে খুব কান্নাকাটি করতে থাকে। তখন রয়েস সেখানে এলে ঋতু রয়েসকে বলে, আমি এত চেষ্টা করেও বোগেনভেলিয়া ছাড়া আর কিছু পেন্টিং করতে পারছি না। এখন রয়েস ঋতুকে সেখান থেকে নিয়ে যায় বাথরুমে আর তাকে স্নান করিয়ে মাথা মুছে ওষুধ খাইয়ে ঘুম পাঠিয়ে দেয়। রয়েস ঋতুর ফোন থেকে তার তোলা সমস্ত বোগেনভেলিয়ার ছবি ডিলিট করে দেয়। এর কারণ আপনারা শেষে গিয়ে জানতে পারবেন। একদিন রাতের বেলায় ঋতুর ঘুমের মধ্যে শূকরের শব্দে ঘুম ভেঙে যায়। তখন ঋতু রয়েসকে বলে, আমি নিউজে দেখেছি এরকম ঘরকেই চোর তার নিশানা বানায়। তখন রয়েস বলে, ঠিক আছে, আমি পুরো বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দেব। পরদিন সকালে ঋতু বাচ্চাদেরকে স্কুলের জন্য রেডি করে স্কুলে পাঠিয়ে দেয়। তারপরে ঋতু রয়েসকে বলে, বাচ্চাদের তো ছুটি হবে, ওদেরকে তো আনতে যেতে হবে। কিন্তু রয়েস বলে, এখন তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, কারণ বাড়িতে সিসিটিভি ইনস্টল করা লোক চলে এসেছে আর রেমা বাড়িতে নেই।
তাই আমাদেরকে যেতে হবে। এই বলে তারা বাড়ি পৌঁছে যায়, যেখানে ঋতুকে আমালা নামের একটা মেয়ে তার কার্ড দেয়। রয়েস ঋতুকে বলে তাদের সবার জন্য শরবত বানিয়ে নিয়ে আসতে। ঋতু শরবত করতে করতে তার মাথার মধ্যে আবারও কিছু চলতে থাকে। তাই একটা চাকু নিয়ে ঋতু সেই লোকগুলোকে তার কাছে আসতে বারণ করে, কারণ ঋতু এই মুহূর্তে নিজের মধ্যে ছিল না। ঠিক তখনই রয়েস সেখানে এসে ঋতুকে বুঝিয়ে চুপ করানোর চেষ্টা করে, কিন্তু ঋতু কিছুতেই চুপ হয় না। তাই রয়েস ঋতুকে একটা থাপ্পড় মেরে অজ্ঞান করে দেয় আর কোলে তুলে নিয়ে গিয়ে তার বিছানায় শুইয়ে দেয়। সেদিন রাতে যখন ঋতু আর রয়েস ঘুমাচ্ছিল, ঠিক তখনই কিছু একটা শব্দে ঋতুর ঘুম ভেঙে যায় আর তার ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে দেখে রয়েসের মাথায় আঘাত। ঠিক তখনই ঋতুকেও পেছন থেকে কেউ একটা চেপে ধরে। পরদিন ডাক্তার রয়েসের মাথা চেক করে বলে তার মাথাটা একটু ড্রেসিং করতে হবে, কিন্তু রয়েস বলে তার কোনো দরকার নেই, এটা দেখলেই ঋতু ভয় পাবে। আর জানো, আমাদের বাড়িতে কাল রাত্রে চোর এসেছিল। তখন ডক্টর বলে তাহলে কি পুলিশ কমপ্লেন করেছেন? কিন্তু রয়েস বলে তার কোনো প্রয়োজন নেই, কারণ সে আমাদের বাড়ি থেকে কিছু চুরি করে নিয়ে যায়নি। এরপর বিজুর গাড়ি করে রয়েস বাড়ি ফেরে। তখন ঋতু জিজ্ঞাসা করে তাদের গাড়িটি কোথায়? রয়েস বলে গাড়িতে কিছু একটা প্রবলেম হচ্ছিল, তাই গ্যারেজে দিয়ে এসেছে। ঋতু পেন্টিং করতে বসে ভাবছিল যে সে কি পেন্টিং করবে। ঠিক তখনই তার চোখের সামনে সূর্যমুখী ফুল ভাসতে থাকে আর তার ফোনে তুলে রাখা ছবিগুলো খুঁজতে থাকে, কিন্তু দেখে তার ফোনে একটাও ছবি নেই। তখন সে ডায়েরিটি খুলে দেখে ডায়েরির মধ্যে লেখা আছে সে যাই পেন্টিং করবে সেগুলো ছবি তুলে রাখবে। ঋতু তো বুঝতেই পারে না তার পেন্টিং এর ছবিগুলো গেল কোথায়। এগুলি বসে বসে ভাবতে ভাবতেই ঋতু নিউজে দেখে একজন বিবিএ কলেজের ছায়া কার্তিকেয়ান নামে একটা মেয়ে মিসিং হয়ে গেছে। তখন ঋতু একটা সূর্যমুখী ফুলের বাগান দেখতে পায়, যেখানে দিয়ে সে দৌড়াচ্ছে আর বাগানের মধ্যে ছায়া দাঁড়িয়ে আছে। কিন্তু ঋতু সেই মেয়েটির কাছে যাওয়া মাত্রই দেখে সেখানে কেউ নেই, আর ছায়া কোনো একটা মেয়ের সাথে সেখান থেকে চলে যাচ্ছে। ঋতু বারবার বলতে থাকে আমি এই মেয়েটাকে চিনি, আমি এই মেয়েটাকে কোথাও তো দেখেছি। তারপর দেখি ঋতু রয়েসের দেওয়া একটা ব্রেসলেট খুঁজতে থাকে। তখনই রয়েস বাড়ি ফিরে আসে আর ঋতু রয়েসকে দেখায় সে 3টি নতুন পেন্টিং বানিয়েছে। আর এতে ঋতু খুব খুশি হয় আর বলে এই পেন্টিংগুলো আমরা বাচ্চাদের রুমে লাগিয়ে দেব। আর ঋতু বাচ্চাদেরকেও তার পেন্টিং দেখায়। একদিন ডেভিড কোসি নামে একজন পুলিশ অফিসার রয়েসদের বাড়ি আসে আর রয়েসকে ঋতুর ছবি দেখে জিজ্ঞাসা করে তুমি কি এনাকে চেনো? রয়েস বলে হ্যাঁ, ইনি আমার ওয়াইফ। তখন পুলিশ অফিসার দুজন তাদের বাড়ির মধ্যে চলে আসে আর ঋতুকে সেখানে ডাকতে বলে। ঋতু সেখানে এলে তার ফটোটি দেখিয়ে বলে এটা তো তুমি, তাই না? ঋতু বলে হ্যাঁ, কিন্তু এটা আমি কোথায় আছি? তখন ডেভিড জিজ্ঞাসা করে তুমি কি মারিয়ান কলেজের কোনো স্টুডেন্টকে চেনো? ঋতু বলে না। তখন ডেভিড বলে তাহলে তুমি কলেজের বাইরে কেন দাঁড়িয়েছিলে? তখন ডেভিড ছায়া নামের মেয়েটির ফটো দেখিয়ে জিজ্ঞাসা করে তুমি কি একে কোথাও দেখেছো? তখন ঋতু বলে আমি একে কোথাও তো দেখেছি, কিন্তু কোথায় দেখেছি সেটা মনে করতে পারছি না। ডেভিড বলে বেশ কিছুদিন ধরে এই মেয়েটি নিখোঁজ, তাই যদি তুমি কিছু জানো তাহলে বলে ফেলো। কিন্তু ঋতু কিছু বলতে পারে না। এখন রয়েস পুলিশ অফিসার ডেভিডকে আলাদা করে সরিয়ে নিয়ে গিয়ে বলে স্যার, ঋতুর অ্যাক্সিডেন্টের পর থেকে ওর এরকম অবস্থা, ও কিছুই মনে রাখতে পারে না, তাই আপনি ওকে যতবারই জিজ্ঞাসা করবেন ও ততবারই নানা রকম উত্তর দেবে। ডেভিড রয়েসকে বলে যে মেয়েটি মিসিং হয়েছে তার বাবা একজন বড় পলিটিক্যাল লিডার, তাই আমাদের ওপর খুব প্রেসার আছে এই হাই প্রোফাইল কেসটি সলভ করার জন্য। আর বলে কাল তোমার ওয়াইফকে একটু পুলিশ ক্লাবে নিয়ে আসবে, কিছু জিজ্ঞাসাবাদ করব। তারপর দিন পুলিশ ঋতুকে আবারও ছায়ার ফটো দেখিয়ে জিজ্ঞাসা করে এই মেয়েটিকে সে চেনে কিনা। কিন্তু ঋতু বলে সেদিন হোস্টেলের সামনে মেয়েটি কোনো একটা মেয়ের সাথে কথা বলছিল আর বলে ছায়ার সাথে যে মেয়েটি ছিল সেটি হয়তো রেমা হতে পারে। তখন বিজু তার স্ত্রী রেমাকে নিয়ে পুলিশ ক্লাবে আসে আর রেমাকে ডেভিড জিজ্ঞাসা করে, কিন্তু রেমা বলে আপনি যে দিনের কথা বলছেন সেদিন তো আমি বিয়ে বাড়ি গেছিলাম। যদি আমার কথা আপনার বিশ্বাস না হয় তাহলে আমার হাজবেন্ডকেও আপনি জিজ্ঞাসা করে নিন। এরপর ডেভিড বিজুকেও জিজ্ঞাসা করে আর বিজুও একই কথা বলে। রয়েস ডেভিডের হাতে ঋতুর মেডিকেল রিপোর্ট তুলে দেয় আর বলে সেই অ্যাক্সিডেন্টের পর থেকে ঋতুর জীবন তছনছ হয়ে গেছে, তাই আমি রেমাকে রেখেছিলাম ঋতুর দেখভাল করার জন্য, কারণ রেমা বিজু এদেরকে ঋতু ভালো মনে রাখতে পারে।
আর ঋতু কাউকে যদি অনেকদিন ধরে না দেখে তাহলে সে তাদেরকে ভুলে যায়। ডেভিড জিজ্ঞাসা করে, আপনার বাড়িতে চুরি কবে হয়েছিল? রয়েস বলে, কদিন আগে, কিন্তু পুলিশ কমপ্লেন করার প্রয়োজন পড়েনি, কারণ চোর আমাদের বাড়ি থেকে কিছু চুরি করেনি। ডেভিড রয়েসকে জানায়, আমাদের কাছে এই কেসের একমাত্র লিড হচ্ছে আপনার স্ত্রী, তাই আমরা কোনো ব্যাপারকে ইগনোর করতে পারবো না। আর বলে, আমি আপনাকে এখন যেতে দিচ্ছি, কারণ আপনার স্ত্রী এখন একটু উত্তেজিত আছে, তাছাড়া বাচ্চারা বাড়ি ফিরবে। তখন রয়েস ডেভিডকে বলে, স্যার, আমাদের কোনো বাচ্চা নেই। এই সব কিছুই ঋতুর মন গড়া কাহিনী। এটা শুনে ডেভিড খুব অবাক হয়ে যায়। এরপর দেখা যায় পুলিশ অফিসার ডেভিড আর সুরেশ একটা বারে বসে ড্রিঙ্ক করছে। আর ডেভিড সুরেশকে বলে, এখানে যতজন ট্যুরিস্ট ঘুরতে এসে মিসিং হয়েছে তাদের সকলের একটা লিস্ট বানাতে, আর ঋতুকে জিজ্ঞাসাবাদ করার জন্য একজন ক্রিমিনাল সাইকোলজিস্ট মীরাকে নিয়ে আসে। এবার ঋতুর ফোন চেক করে মীরা দেখে ঋতু যা কিছু করতো সমস্ত কিছুই ফোনে ভয়েস রেকর্ডিং করে রাখতো। ডেভিড ঋতুকে জানায়, নভেম্বরের 11 তারিখে ছায়া মিসিং হয়, আর সেদিনকার রেকর্ডিং তোমার ফোনে নেই। ঋতু বলে, হয়তো আমি রেকর্ড করতে সেদিন ভুলে গেছিলাম। কিন্তু ডেভিড বলে, তুমি নিজেই বলেছো তুমি ছায়াকে চেনো, আর সেদিন তোমার ছায়ার হোস্টেলের সামনে দাঁড়িয়ে থাকার আর ছায়ার পিছু করার ভিডিও তো সিসিটিভিতে ক্যাপচার হয়েছে। মীরা ঋতুকে বলে, ছায়ার ব্যাপারে তোমার যদি কিছু মনে পড়ছে তাহলে আমাদেরকে বলো। ঋতু বলে, হ্যাঁ, শুধুমাত্র ওর নিখোঁজ হওয়ার খবরটা আমার মনে আছে, সেটা আমি টিভিতে দেখেছিলাম। মীরা জিজ্ঞাসা করে, তাহলে কি তুমি সানফ্লাওয়ারের ফটোগুলো টিভিতে নিউজ দেখার পর এঁকেছিলে? ঋতু বলে, এই ফটোটার সাথে কি মিসিং কেসের কিছু লিঙ্ক আছে? ডেভিড বলে, সেটা তো আপনি ভালো করে জানবেন। মীরা জিজ্ঞাসা করে, তুমি সবসময় কেন বোগেনভেলিয়ার পেন্টিং বানাও? ঋতু বলে, সেটা তো আমিও নিজে জানি না। ডেভিড বলে, তুমি সবসময় হোস্টেলের বাইরে কি করো? ঋতু জিজ্ঞাসা করে, আমি কি সত্যিই সেখানে বারবার যাই? ডেভিড ল্যাপটপের সিসিটিভি ফুটেজ দেখিয়ে বলে, আপনি এখনো পর্যন্ত 7 বার সেখানে গেছেন, আর যেদিন ছায়া গায়েব হয় সেদিন লাস্ট বার ছিল। ডেভিড ঋতুকে জানায়, আমরা জানি সেদিন সেখানে রেমা ছিল না, কারণ তারা সেদিন বিয়ে বাড়ি গেছিল। ঋতু সেখান থেকে বেরিয়ে আস্তে আস্তে মনে করে, সেদিন সেখানে কালো চাদরে ঢাকা যে মেয়েটি ছিল সেটা আর কেউ না, সেটা সে নিজেই ছিল। এখন ঋতু আর রয়েস রেমাদের বাড়ি আসে তাকে ফিরিয়ে নিয়ে যেতে। আসলে সেদিনের ঘটনার পর রেমা ঋতুদের বাড়িতে কাজ ছেড়ে দেয়। কিন্তু বিজু বলে, রেমার ম্যাডামকে ভয় লাগে আর আমার পুলিশকে ভয় লাগে। আপনারা তো বড় লোক, টাকা আছে, আপনারা ঠিক বেঁচে যাবেন, কিন্তু আমরা কি করব? বিজু কিছুতেই রাজি হয় না। তখন রয়েস বিজুকে বুঝিয়ে বলে, তোমরা তো জানো ঋতুর কন্ডিশন কি। আর রেমাকে বলে, তুমি ছাড়া ঋতুর দেখভাল কে করবে? তখন বিজু শেষ পর্যন্ত রাজি হয় আর বলে, এটাই কিন্তু শেষবার। এরপর যদি এরকম কিছু হয় তাহলে আপনি আমাদের কাছে সাহায্য চাইতে আসবেন না। এরপর দেখা যায় একটা ব্রিজের নিচে পুলিশ একটা লোকের লাশ উদ্ধার করে, আর সেখান থেকে একটা ব্রেসলেট পায়। এদিকে ঋতু রেমাকে জিজ্ঞেস করে, আমার ব্রেসলেটটা কোথায়? রেমা বলে, আমরা সেদিন অনেক খুঁজেছিলাম কিন্তু পাইনি। তখন ঋতু বলে, সেদিন তো আমরা কারে করে হসপিটালে গেছিলাম, তাহলে হয়তো গাড়ির মধ্যে থাকতে পারে। তাই ঋতু আর রেমা মিলে গাড়িতেও খোঁজ করে, কিন্তু সেখানেও কিছু পায় না। তাই রেমা বলে, আপনারা সেদিন কার ড্রাইভ করে হসপিটালে গেছিলেন, তারপর গাড়িটি সার্ভিসিংও দেওয়া হয়েছিল, হয়তো সেখানেই পড়ে থাকতে পারে। ঋতু রেমাকে বলে, আমি যদি ব্রেসলেটের কথা ভুলে যাই তাহলে তুমি আমাকে মনে করিয়ে দিও, আর রয়েসকে এই ব্যাপারে কিছুই বলো না। এখন বিজু, রেমা আর ঋতু মিলে চলে যায় সেই সার্ভিসিং সেন্টারে, যেখানে গিয়ে তারা জানতে পারে শেষের 3 মাস ধরে এখানে ঋতুদের কোনো গাড়ি সার্ভিসিং এর জন্য আসেনি। ঋতুরা সেখান থেকে বেরিয়ে চলে যায় হসপিটালে। বিজু গার্ডকে জিজ্ঞাসা করে, এখানে কি কোনো ব্রেসলেট পড়েছিল? তখন গার্ড বলে, এটা তুমি আমাকে কেন জিজ্ঞেস করছো? ম্যাডামকে গিয়ে জিজ্ঞেস করো, কারণ কার ড্রাইভ করে ম্যাডামই এনেছিল। বিজু বলে, ম্যাডাম তো কার চালাতে পারে না। এ নিয়ে তাদের দুজনের মধ্যে তর্কাতর্কি হয়। তখন গার্ড বিজুকে আর ঋতুকে সিসিটিভি ফুটেজ দেখায়। সেদিন রাতে সেখানে ঋতুই কার ড্রাইভ করে এসেছিল। এটি দেখে ঋতু রেমাকে জিজ্ঞেস করে, রেমা, আমি কি গাড়ি চালাতে পারি? কিন্তু রেমা বলে, আমি তো নিজেই অবাক হয়ে গেছি এটা দেখে। সন্ধ্যাবেলায় যখন রয়েস বাড়ি ফেরে তখন ঋতু জিজ্ঞেস করে, তুমি সার্ভিসিং এর জন্য গাড়িটি কোথায় দিয়েছিলে? রয়েস বলে, যেখানে সব সময় দিই। ঋতু বলে, সেখানে আমরা গেছিলাম, গাড়িটি সেখানে যায়নি। রয়েস বলে, গাড়িতে সব জায়গায় রক্তের দাগ ছিল, তাই সেখানে না দিয়ে একটা লোকাল ওয়ার্কশপে দিয়েছিলাম। ঋতু জিজ্ঞেস করে, আমি কি কার ড্রাইভ করতে পারি? রয়েস বলে, হ্যাঁ। ঋতু বলে, কিভাবে, সেটা তুমি আমাকে বলো।
রয়েস বলে, আমি তোমাকে ড্রাইভিং শিখিয়েছিলাম। ঋতু রয়েসকে বলে, আমি ব্রেসলেটটি খুঁজতেছি হসপিটালে গেছিলাম, যেখানে আমি সিসিটিভি ফুটেজে দেখে জানতে পারি আমি ড্রাইভ করতে পারি। তাই সত্যি করে বলো, সেদিন আমাদের সাথে কি কি হয়েছিল? রয়েস বলে, আমাদের বাড়িতে চোর ঢুকেছিল, আর যখন আমার জ্ঞান ফেরে তখন দেখি তুমি অজ্ঞান হয়ে পড়ে আছো। আমি চোরটির মাথায় টেবিল ল্যাম্প দিয়ে আঘাত করি, আর আমি তোমাকে গাড়িতে বসে চোরটির পিছু নিতে শুরু করি। সেই সময় আমার খুব মাথা ঘুরছিল, তাই তুমি গাড়ি ড্রাইভ করে হসপিটালে পৌঁছাও। আর এই কথাটি আমি তোমাকে এর আগে দুবার বলেছি। ঋতু রয়েসকে সরি বলে কাঁদতে থাকে। পুলিশ ঋতুকে আবারও জিজ্ঞাসা করে, ছায়াকে কোথায় দেখেছিলে মনে করতে পারলে? ঋতু বলে, হ্যাঁ, মনে তো হচ্ছে সেদিন হোস্টেলের বাইরেই দেখেছিলাম। ডেভিড বলে, কিন্তু আপনি তো বলেছিলেন আপনার মেয়েড রেমা ওকে দেখেছে। ঋতু বলে, হয়তো সেদিন রেমা আমার সাথে ছিল, তাই ওরকম বলে ফেলেছি। ডেভিড ঋতুকে বলে, আপনাকে যতবারই জিজ্ঞাসা করা হচ্ছে ততবারই আপনি নানা রকম ভাবে উত্তর দিচ্ছেন। আপনি কি আমাদেরকে ইচ্ছা করেই ঘোরানোর চেষ্টা করছেন? এই বলে ঋতুকে বাইরে পাঠিয়ে রয়েসকে ভেতরে ডাকা হয়। মীরা রয়েসকে বলে, ঋতু নিশ্চয়ই আমাদের কাছ থেকে কিছু লুকাচ্ছে। কিন্তু রয়েস বলে, ওর কিছু মনে থাকবে তবেই না লুকাবে। হয়তো সে ছায়াকে কোথাও দেখে নিয়েছে, অথবা হতে পারে ঋতু ছায়াকে কখনো দেখেনি। সেদিন নিউজটি দেখার পর নিজের মাথার মধ্যে কাহিনী সাজিয়ে নিয়েছে। ডেভিড বলে, ঋতু নিশ্চয় জানে ছায়ার সাথে কি হয়েছে, আর এটা আমাদের দৃঢ় বিশ্বাস। ঋতু যখন তার জামা কাপড় আর বিছানার চাদর লন্ড্রিতে দেওয়ার জন্য চাদরটি খাট থেকে তুলতে যায়, তখনই তার সামনে দুটো চিরকুট বেরিয়ে আসে, যেটার মধ্যে একটাতে লেখা আছে, আমাদের বাড়িতে চোর ঢুকেছিল, আর একটিতে লেখা আছে, ছায়া কার্তিকেয়ানকে আমি চিনি। এটা দেখে ঋতু আবারও চিন্তায় পড়ে যায়, আর বারবার মনে করতে থাকে সেদিনকার ঘটনা। পরের দিন ঋতুদের বাড়িতে আবারও পুলিশ আসে। পুলিশ ঋতুর সাথে দেখা করতে চাইলে রয়েস বলে, ও হয়তো আপনাদের ভুলে গেছে, তাই কেমন রিয়াক্ট করবে আমি জানি না। পুলিশরা আবারও নিজেদের পরিচয় দেয়, আর সেই মৃত লোকটির ছবি দেখিয়ে জিজ্ঞেস করে, আপনি কে কে চেনেন? ঋতু বলে, না, আমি চিনি না ইনিকে। ডেভিড বলে, এই এলাকার খুব বড়সড় একজন ক্রিমিনাল, যে এখন আর বেঁচে নেই। তখন ডেভিড ব্রেসলেটটি দেখিয়ে বলে, এই ব্রেসলেটটি কি আপনার? কিন্তু ঋতু বলে, না, আমার ব্রেসলেট তো আমার হাতেই আছে। এই বলে ঋতু সেখান থেকে বাচ্চারা বাড়ি ফিরবে বলে চলে যায়। ডেভিড রয়েসকে জিজ্ঞাসা করে এই ব্রেসলেটের ব্যাপারে। রয়েস বলে, কিছুদিন আগে যখন বাড়িতে সব ঠিক ছিল তখন আমরা ভেবেছিলাম কিছু চুরি হয়নি, কিন্তু ঋতুর ব্রেসলেটটি চুরি হয়ে যায়। আমাদের প্রথম অ্যানিভার্সারিতে আমি ঋতুকে এটা গিফট করেছিলাম, তাই যখন দেখলাম ঋতুর ব্রেসলেটটির জন্য খুব টেনশন করছে, তখন আমি তাকে সেম আরও একটা ব্রেসলেট এনে দিই। ডেভিড জিজ্ঞেস করে, চোর আপনাদের বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আপনারা গাড়ি করে কোথায় গেছিলেন? রয়েস বলে, আমাদের একটু চোট লেগেছিল, তাই হসপিটালে গেছিলাম। তারপর দিন স্নান করার পর ঋতু দেখতে পায় তার গলায় আর ঘাড়ে আঘাতের চিহ্ন, কিন্তু ঋতু কিছুই বুঝতে পারে না এগুলো কি করে হলো। যখন ঋতু রান্নাঘরে গিয়ে কফি বানাতে যায় তখন সেখানে সেই আমালা নামের মেয়েটির কার্ডটি পায়, আর তাকে বাড়িতে ডাকে, এবং সেদিনকার রাতের ঘটনা তারা সবাই চেক করে। ঋতু বাথরুম থেকে স্নান সেরে কাঁচতে কাঁচতে বেরোয়। তখন রয়েস ঋতুকে জিজ্ঞেস করে, আজও কি বাথটাবের মধ্যে পড়ে গেছিলে? ঋতু বলে, হ্যাঁ। রয়েস ঋতুকে বলে, তুমি বাথটাব সবসময় ফুল কেন করো? এই বলে রয়েস ঋতুর মাথাটি মুছিয়ে দেয়। তারপর দিন আবারও ডেভিড ঋতুকে ছায়ার সাথে ত্রিশিকা আর জেনিফার নামে দুটি মেয়ের ছবি দেখিয়ে বলে, এই দুটি মেয়েও মিসিং। ত্রিশিকা আগস্টের 19 তারিখ থেকে আর জেনিফার সেপ্টেম্বরের 28 তারিখ থেকে মিসিং আছে। তুমি কি এই দুটি মেয়েকে চেনো? ঋতু বলে, না, আমি কাউকে চিনি না। ডেভিড রয়েসকে জিজ্ঞেস করে, ঋতুর অবস্থা যখন খুব খারাপ হয় তখন আপনি চিকিৎসার জন্য ওকে কোথায় নিয়ে যান? রয়েস বলে, ডক্টর মনোফিলিপের কাছে। ডেভিড আর মীরা ডক্টরের কাছে চলে আসে। ডক্টর জানায়, প্রায় প্রত্যেক মাসেই ঋতু এখানে অ্যাডমিট হয়, আর এই রুমের বাইরেই রয়েছে একটা বোগেনভেলিয়া গাছ। মীরা ডাক্তারকে জিজ্ঞেস করে, ঋতু এখানে থাকাকালীন কোনো ভায়োলেন্স হিস্ট্রি আছে কিনা? ডাক্তার বলে, না, ও তো বেশিরভাগ সময় ওষুধের প্রভাবে অজ্ঞান থাকতো, আর যখন জ্ঞান ফিরে আসতো তখন হয় বই পড়তো, না হয় পেন্টিং করতো। ডেভিড জিজ্ঞেস করে, তাহলে সেই পেন্টিংগুলো কোথায়? ডাক্তার বলে, হয়তো সে নিজের সাথে নিয়ে গেছে। ডেভিড মিসিং তিনটি মেয়ের ফটো দেখে জিজ্ঞেস করে, এদের কাউকে চেনেন কিনা? ডাক্তার বলে, না। মীরা জিজ্ঞেস করে, ঋতুকে কি আপনি কখনো হিপনোটাইজ করেছেন? ডাক্তার একটু রেগে উত্তর দেয়, যদি খুব দরকার পড়ে তবেই। ডেভিড জিজ্ঞেস করে, আপনি কি ঋতু সমেত আরো অন্য পেশেন্টকে বাইরে নিয়ে ঘুরতে যান? ডাক্তার বলে, হ্যাঁ, কখনো কখনো নিয়ে যায়। একদিন রেমা আর ঋতু বাজার থেকে বাড়ি ফিরছিল। তখন ঋতুর মনে হতে থাকে তাদেরকে কেউ ফলো করছে। ঋতু এটা রেমাকে বললে রেমা বলে, এটা আপনার ভুল ধারণা, আমাদের পিছনে কেউ নেই। ঋতু বাড়ি এসে ডায়েরিতে কিছু লিখছিল আর ছিঁড়ে ছিঁড়ে ফেলছিল। মীরা রয়েসকে জানায়,
সে ঋতুর উপর কিছু সাইকোলজিক্যাল অ্যানালাইসিস ট্রাই করবে, কারণ এই মিসিং কেসের ব্যাপারে ঋতু নিশ্চয়ই কিছু জানে। কিন্তু রয়েস বলে এই মুহূর্তে ঋতুর মেন্টাল হেলথ ঠিক না। মীরা বলে কিন্তু আমাদের কিছু করার নেই, কোনো ডেড বডিজ নেই, কোনো ক্লুজ নেই, আমরা কিভাবে এই কেসটা সলভ করব? প্লিজ আপনাদের দিক থেকে যতটা সম্ভব সাহায্য করুন। রয়েস বলে ঠিক আছে, কিন্তু ঋতুর কাছে কখনো বলবেন না যে আমাদের কোনো বাচ্চা নেই। এরপর মীরা ঋতুর উপর অ্যানালাইসিস শুরু করে আর বলে এই নীল লাইটের দিকে তাকিয়ে তার সমস্ত প্রশ্নের উত্তর দিতে। মীরা ঋতুকে প্রশ্ন করতে থাকে, কিন্তু ঋতু তখন অন্য জগতে। সে দেখে একটা জঙ্গলের মধ্যে দৌড়াচ্ছে আর দৌড়াতে দৌড়াতে পুকুরের মধ্যে পড়ে যায়। মীরা দেখে ঋতু চোখ দিয়ে জল পড়ছে আর কেমন একটা করছে, তাই অ্যানালিসিস বন্ধ করে দেয়। মীরা রয়েসকে জিজ্ঞেস করে ঋতু যে পুকুরটির কথা বলছে সেটি কি আপনি জানেন? কিন্তু রয়েস বলে না, হয়তো ঋতুর কোনো ছোটবেলাকার স্মৃতিতে ওই পুকুরটি রয়েছে। মীরা বলে যেখান থেকে ছায়া গায়েব হয়েছে ঋতুকে সেখানে নিয়ে যেতে হবে, যাতে ঋতুর কিছু মনে পড়ে। এরপর মীরা ঋতুকে নিয়ে সেই হোস্টেলের বাইরে চলে আসে আর জিজ্ঞেস করে আপনি কি এখানে কখনো এসেছেন? ঋতু জানায় সে এখানে কখনো আসেনি। তারপর মীরা ঋতু আর এমাকে নিয়ে চলে আসে সেই পেন্টিং শপে আর শপ ওনারকে জিজ্ঞেস করে ঋতুর পেন্টিং কোন রিসর্ট থেকে কেনা হয় আর কে কেনে। তখন শপ ওনার জানায় ঋতুর পেন্টিংগুলো আর কেউ না, তার হাজবেন্ড রয়েস কিনে নিয়ে যায়। এটা শুনে মীরা একটু অবাক হয় আর এই ডাউট ক্লিয়ার করার জন্য মীরা চলে যায় রয়েসের ফার্ম হাউসে। মীরা রয়েসকে জিজ্ঞেস করে আর্ট গ্যালারির লোকটির সাথে আপনার কি ডিল হয়েছে? তখন রয়েস জানায় সব ওনার ঋতুর পেন্টিংগুলোকে 3,000 টাকায় বিক্রি করে, আর যার জন্য আমি তাকে 4,000 টাকা অ্যাডভান্স দিয়ে দিই, তাই 1,000 টাকা ডিল হয়েছে। মীরা ঋতুর পেন্টিংগুলো দেখতে যায়, তাই রয়েস তাকে ঋতুর পেন্টিংগুলো দেখায়। ঋতু জিজ্ঞেস করে এটা কি আপনার প্রপার্টি? রয়েস বলে হ্যাঁ, এটা আমার দাদুর প্রপার্টি, দাদু আমার নামে করে দিয়েছে। মীরা জিজ্ঞেস করে আপনি কি রাত্রে এখানে থাকেন? রয়েস বলে না, ঋতুর সিচুয়েশন তো আপনি জানেন, তাই আমি বাড়ি ফিরে যাই। মীরা দেখে রয়েসের রুমের বাইরে অনেক বোগেনভেলিয়া গাছ। ঠিক তখনই মীরা একটা ভয়ঙ্কর শব্দ শুনতে পায় আর জিজ্ঞেস করে আপনি কি শূকরও পালেন? রয়েস বলে শুধু শূকর না, আমি মুরগি ছাগল সবকিছুই পালন করি। মীরা সেখানে কিছু একটা অদ্ভুত ফিল করে, তাই সেখান থেকে বেরিয়ে সে চলে যায় আর রয়েস তাকে যেতে দেখতেই থাকে। সন্ধ্যাবেলায় রয়েস ঋতুকে নিয়ে বাড়ি ফেরে। তারপর দিন সকালে রয়েস ঘুম থেকে উঠে বিছানায় বসে আর ঋতুর লেখা নোটগুলি বিছানাতলা থেকে বের করে, যেটার মধ্যে একটাতে লেখা ছিল ব্যাটম্যান, র্যাবিট আর সূর্যমুখী ফুলের পেন্টিং 3টি মীরা নিয়ে গেছে। আরেকটাতে লেখা ছিল মীরা বলেছে যে আমাকে ফার্ম হাউসে নিয়ে যাবে। আর শেষটাতে লেখা ছিল মীরা বলেছে আমাদের কোনো বাচ্চা নেই। রয়েস একটা নোট নিজের কাছে রেখে দিয়ে বাকি দুটো নোট বেডের তলায় আবার রেখে দেয়। কিছুক্ষণ পর ঋতু ঘুম থেকে ওঠে আর নোট দুটি পড়তে থাকে। তখন এই ঋতুর কানে শূকরের শব্দ ভেসে আসে আর এই শব্দ শুনেই ঋতুর বমি পেয়ে যায়। এরপর ঋতু মীরাকে ফোন করে, কিন্তু মীরার ফোনটি বন্ধ আসছিল। ঋতু যখন নিচে যায় তখন দেখে রয়েস বাচ্চাদের রুমে কিছু একটা করছে। ঋতু জিজ্ঞেস করে তুমি কিছু খুঁজছো? রয়েস ঋতুকে বলে আমাদের বাড়ি থেকে কিছু জিনিস মিসিং আছে। ঋতু বলে আচ্ছা কি মিসিং আছে? তখন রয়েস বলে তার আঁকা ব্যাটম্যানের লোগো আর খরগোশের পেন্টিং দুটো মিসিং আছে। ঋতু বলে হতে পারে পেন্টিং দুটো মীরা নিয়ে গেছে। তখন রয়েস বলে মীরার পেন্টিং দুটো কি দরকার? এই বলে রয়েস ঋতুকে স্নান করাতে নিয়ে যায়। ডেভিড আবার ঋতুদের বাড়ি আসে আর জিজ্ঞেস করে মীরাকে শেষবারের মতো তোমরা কবে দেখেছো? ঋতু বলে কালকেই দেখেছি, দুপুরে অথবা সন্ধ্যাবেলায়। ডেভিড বলে মীরা কি বলেছিল আপনার কিছু মনে আছে? ঋতু জানায় না, তার কিছু মনে নেই। ডেভিড বলে মীরাও মিসিং আছে। মীরার বাবা বলেছে কাল সন্ধ্যাবেলায় গাড়ির হর্নের শব্দ শুনে মীরা বাইরে যায়, তারপর থেকে মীরা মিসিং হয়ে যায়। তারপর থেকে মীরাকে আর কেউ দেখেনি। তারপর ডেভিড সিসিটিভি চেক করে দেখে মীরা ঋতুর সাথে কিছু কথা বলছে, কিন্তু ঋতু বলে তার কিছু মনে নেই আর জিজ্ঞেস করে মীরা বাইরে যাবার সময় তার হাতে ওইটা কি? ঋতু জানায় তার বানানো কোনো পেন্টিং হবে হয়তো। তারপর ডেভিড রয়েসকে জিজ্ঞেস করে ঋতু এখান থেকে বেরোনোর পর আপনি বাড়ি ফিরেছিলেন? রয়েস বলে হ্যাঁ। তারপর ডেভিড জিজ্ঞেস করে কাল রাত্রিবেলায় আপনারা দুজন কোথায় গিয়েছিলেন? রয়েস বলে তারা বাইরে ডিনার করতে গেছিল। সমস্ত সিসিটিভি ফুটেজ কালেক্ট করে নিয়ে পুলিশরা সেখান থেকে চলে যায়। এরপর রয়েস ঋতুকে জানায় সে আজ ছুটি নিয়েছে, কারণ কালো মরিচ কেনার জন্য একজন কাস্টমার এসছে। এই বলে রয়েস এখান থেকে বেরিয়ে সোজা চলে যায় ফার্ম হাউসে। এবার এখান থেকে আসল রহস্যের জট খোলা শুরু হবে।
রয়েস ফ্রিজ থেকে কাঁচা মাংস বের করে সেগুলিকে গ্রিল করে আর তার পালতু কুকুরগুলোকে খাইয়ে দেয়। তারপর রয়েস ড্রিঙ্ক করতে করতে তার দাদুর ছবিটির দিকে তাকিয়ে থাকে, আর সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে, যেখানে আমরা রয়েসের ফ্যামিলিকে দেখতে পাই। রয়েস তার মা বাবার সঙ্গে যখন রয়েসের দাদুর কাছে আসে, তখন রয়েসের দাদু তার মাকে আর নাতিকে নিজের সাথে রেখে তার জামাইকে সেখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, কারণ রয়েসের মা তার দাদুর অমতে তাকে বিয়ে করেছিল বলে। রয়েস একদিন তার দাদুর লাঠিটি দেখতে থাকে, আর তখনই রয়েসের হাত কেটে যায়, কারণ লাঠিটির ভেতর একটি চাকু ছিল। রয়েস তার দাদুর চেয়ারে বসে আর লাঠিটি দেখতে থাকে। ঠিক তখনই তার দাদু এসে বলে, এই সব কিছুই তো তোমার। তারপর দেখতে পায় গ্রামে একদিন অনুষ্ঠান হচ্ছে, যেখানে অনেক লোকজন খাওয়া দাওয়া করে, পুজো হয়, নাচ গান হয়। রাত্রে রয়েস যখন বাড়ি ফিরছিল, তখন দেখে তার দাদু তার লোকজন নিয়ে সেখানে দুটি মেয়েকে ধরে এনেছে। মেয়েগুলি তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য খুব কান্নাকাটি করে, কিন্তু কেউ তাদের কথা শোনে না, আর মেয়ে দুটিকে নিয়ে গভীর জঙ্গলে চলে যায়। তারপর দিন রয়েস আবারও একই ঘটনা দেখে। তার দাদুর পিছু নিতে শুরু করে, আর দেখে তার দাদু সে তার পালতু কুকুরগুলোকে খাইয়ে দেয়। এরপর দেখা যায় রয়েসের দাদু তার খাস আর বিশ্বস্ত নকরকে কোনো একটা কাজে বাইরে পাঠিয়ে দেয়, আর তারপর তার স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক করে। এটি রয়েস জানলার ফাঁক দিয়ে দেখতো। একদিন সেই মেয়েটিও রয়েসকে দেখতে পায়, আর তার ঘরের ভেতর নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেয়। সিন প্রেজেন্টে আসে, আর রয়েস সেই লাঠিটি নিয়ে একটা গোপন দরজা দিয়ে সিঁড়ি বেয়ে নেমে নিচের একটা রুমে চলে যায়, যেখানে আমরা দেখতে পাই সে মীরাকে লোহার শিকল দিয়ে বেঁধে অজ্ঞান করে শুয়ে রেখেছে। এদিকে ঋতু খুব কাঁদতে থাকে, আর রেমাকে বলে, আমি কিছু মনে করতে পারছি না, যত মনে করার চেষ্টা করছি আমি ততই ভুলে যাচ্ছি। রেমা বলে, আপনি যা কাজ করেন সব কিছুতে ফোনে রেকর্ড করেন? তখন ঋতু জানায়, আমার ফোনের ভয়েস রেকর্ড আর আমার তোলা ফটো পাওয়া যাচ্ছে না, সব কিছুই মিসিং। তখন রেমা বলে, আমরা সিসিটিভি ইনস্টল করেছিলাম, সেই মেয়েটিকে এখানে ডাকি আর চেক করি, তাহলে সব জানতে পারবো সেদিন কি হয়েছিল। কিন্তু ঋতু নিজেই সব সিসিটিভি চেক করে আর সমস্ত ভিডিও দেখে তার মনে পড়ে মীরা যা কিছু বলেছিল সে সব কিছুই লিখে বিছানার নিচে রেখেছিল। তখনই ঋতু বিছানার নিচে সেই নোটসগুলি খুঁজতে যায়, কিন্তু সেখানে কোনো নোটস ছিল না। ঋতু রেমাকে জিজ্ঞেস করে, কালকে রয়েস বাড়ি কখন এসেছিল? রেমা বলে, আমি চলে যাবার পর মীরা বাড়িতে এসেছিল, হয়তো তারপরে এসেছিল। কিন্তু ঋতু আবার সিসিটিভি চেক করে জানতে পারে যে হ্যাঁ, মীরা চলে যাওয়ার পরেই রয়েস বাড়িতে এসেছিল। আর কালকের পর থেকে আজ সকাল পর্যন্ত যা যা ঘটেছে সব কিছু চেক করে। এখন ঋতু রেমা আর বিজুকে সাথে নিয়ে চলে যায় ফার্ম হাউসের দিকে। তখন রাস্তায় মীরার বাড়ি দেখে ঋতু গাড়ি থামাতে বলে, আর গাড়ি থেকে নেমে ঋতু দৌড়ে দরজার কাছে যায়। তখন রেমা বলে, আমি ভেতরে গিয়ে খবর নিয়ে আসছি। এখন ঋতু হ্যালুসিনেট করে। সেখানে রেমার বদলে মীরা এসে বলছে, দিদি, ম্যাডামের বাবা বলল মীরা ম্যাডাম গাড়ির হর্নের শব্দ শুনে বাইরে যায়, তারপর আর বাড়ি ফেরে না। ঋতু পেছন ফিরে দেখে বিজুর জায়গায় রয়েস দাঁড়িয়ে, আর রয়েস একটা মুচকি হাসি দেয়। এদিকে রয়েস মীরাকে ইঞ্জেকশন দিয়ে দেয়, আর তখনই সেখানে ঋতু রয়েসকে ডাকতে থাকে, আর রয়েস তাড়াতাড়ি নিজেকে গুছিয়ে নিয়ে দরজা খুলে বাইরে যায়। ঋতু বলে, মীরা মিসিং। তখন রয়েস বলে, কোথাও গিয়েছে হয়তো। রয়েস ঋতু আর রেমাকে ঘরের মধ্যে বসিয়ে বাইরে থেকে দরজা লক করে দেয়, আর চলে যায় বিজুর কাছে। গিয়েই কোনো কথাবার্তা না বলেই বিজুকে নৃশংসভাবে মারতে থাকে, আর একটা কাঁচের টুকরো দিয়ে বিজুর গলায় বসিয়ে বিজুকে হত্যা করে। এটা দেখে রেমা খুব চিৎকার করে কাঁদতে থাকে। এদিকে তখনই ঋতু দরজার কাঁচ ভেঙে দরজার লক খুলে বাইরে আসে, আর রেমাকে বলে, তুমি এখান থেকে চলে যাও। কিন্তু রয়েস রেমাকেও মেরে অজ্ঞান করে দেয়। এটা দেখে ঋতু বমি করে ফেলে। তখন রয়েস ঋতুকে ভেতরে নিয়ে যায়, আর নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দিয়ে বলে, প্রে করো আর ঘুমিয়ে পড়ো। আর সেই কুকুরগুলি এসে বিজুকে ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে। তারপর রয়েস রেমাকে সেখান থেকে তুলে নিয়ে এসে আবারও সেই গোপন রুমে এনে শুইয়ে দেয়, আর একটা ইঞ্জেকশন পুশ করে। রয়েস ঋতুর আঁকা বোগেনভেলিয়া পেন্টিংগুলো আগুনে জ্বালিয়ে দেয়, আর সেগুলির সামনে নাচতে থাকে। এদিকে ঋতুর ঘুম ভেঙে যায়, আর সেই অ্যাক্সিডেন্টের কথা মনে করতে থাকে। আর ডাক্তার রয়েসকে বলে, খেয়াল রাখবেন যেন ঋতুরা কোনো শক বা ট্রমা না পায়, তাহলে ওর আবার স্মৃতিশক্তি চলে যেতে পারে। তাছাড়াও ঋতুর মনে পড়ে রয়েস কিভাবে তাকে বেল্ট দিয়ে পেটাতো সেই বোগেনভেলিয়ার ছবি আঁকার কারণে।
আর সেই রুমটি না ভোলার কারণে রয়েস ঋতুকে বাথটাবের মধ্যে ডোবাতো এবং বাইরে এলে বলতো, তুমি কি আবারও বাথটাবের মধ্যে পড়ে গেছিলে? এছাড়াও দেখানো হয় ঋতু সেদিন ছায়ার সাথে ছিল, আর রয়েস আবারও বাড়ি এসে তাকে বাথটাবের মধ্যে চুবায়। তাছাড়াও তৃষিকা আর জেনিফারকেও কিডন্যাপ করতে ঋতুই রয়েসকে হেল্প করেছিল। আর প্রত্যেকবারই রয়েস ঋতুকে বাথটাবে চুবাতো যাতে সে সবকিছু ভুলে যায়। রয়েস সেই মেয়েগুলিকে তার সেই পালতু কুকুর আর শূকরকে খাওয়াতো, আর মেয়েগুলি পরিহিত সমস্ত জিনিস সে সংগ্রহ করে রাখতো। ঋতুর আরও মনে পড়ে সেদিন রাতে ঋতুই মীরাকে বাইরে ডেকেছিল, আর রয়েস মীরাকে কিডন্যাপ করে। রয়েস দেখে ঋতুর আবারও সবকিছু মনে পড়ে যাচ্ছে, তাই রয়েস ঋতুকে আবারও বাথটাবের সামনে আনে। আর যখনই ডুবাতে যাবে তখন ঋতু কোনো রকমের ধাক্কা মেরে রয়েসকে বাথটাবে ফেলে দেয়, আর ঋতু বাইরে থেকে লক করে বেরিয়ে যায়। কিন্তু বাইরে কুকুরগুলি বিজুকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল, তখন তার দিকেও দৌড়ে তেড়ে আসে, আর ঋতু জঙ্গলের দিকে দৌড়াতে থাকে। আর রয়েসও তার পিছু পিছু বন্দুক নিয়ে দৌড়াতে থাকে, আর কুকুরগুলিও তার পিছু নিতে শুরু করে। এখন বলি, এবার নিশ্চয়ই আপনাদের মনে পড়েছে যখন মীরা ঋতুর উপর সাইকোলজিক্যাল অ্যানালাইসিস করছিল, তখন ঋতুর এই ঘটনাটি বারবার মনে পড়ছিল। ঋতু দৌড়াতে দৌড়াতে একটা পুকুরের মধ্যে পড়ে যায়, আর রয়েসও তাকে ধরে ফেলে। কিন্তু একটি কুকুর ঋতুর দিকে যেতে থাকে, তখন রয়েস সেই কুকুরটিকে গুলি করে হত্যা করে, আর ঋতুকে নিয়ে চলে আসে তার সেই গোপন রুমটিতে, যেখানে এখন মীরা আর রেমাকে রাখা রয়েছে। রয়েস ঋতুকে একটি ইঞ্জেকশন দিয়ে বলে, ইঞ্জেকশনটি নিজেকে পুশ করো। কিন্তু ঋতু পুশ করতে না চাওয়ায় রয়েস তার দিকে আবারও গান নিয়ে এগিয়ে যায়। তখন ঋতু ইঞ্জেকশনটি হাতে নিয়ে নিজেকে পুশ করার পরিবর্তে রয়েসের পায়ে ইঞ্জেকশনটি পুশ করে দেয়, কিন্তু এতে রয়েসের কিছু হয় না। আর ঠিক তখনই মীরার জ্ঞান ফেরে, আর মীরা তাকে বেঁধে রাখা চেনটি দিয়ে রয়েসের গলায় পেঁচিয়ে ধরে, আর ঋতুকে বলে পুলিশকে কল করতে। ঋতু যখনই পুলিশকে কল করতে যায় তখনই রয়েস ঋতুর মাথায় গানটি ছুঁড়ে মারে। এতে করে ঋতু সেখানেই পড়ে যায়, এবং রয়েস আর মীরার মধ্যে অনেকক্ষণ ধস্তাধস্তি হয়। একসময় রয়েস কোনো রকম মীরার থেকে নিজেকে ছাড়িয়ে নেয় আর মীরাকে মারতে থাকে। তখনই আবার ঋতু ওঠে। রয়েস ঋতুকে ভোলানোর চেষ্টা করে আর খুব ইনোসেন্ট ভাবে বলে, গানটি আমাকে দিয়ে দাও ঋতু। মীরা ঋতুকে বলে রয়েসকে শ্যুট করতে, কিন্তু রয়েস বলে, মীরা পাগল হয়ে গেছে ঋতু, ও আমাদের আর আমাদের বাচ্চাদের ক্ষতি করতে এসেছে। ঋতুর তখন মনে পড়ে মীরা তাকে বলেছিল তাদের কোনো বাচ্চা নেই, সবই ঋতুর হ্যালুসিনেশন। তখন ঋতু বলে, আমার কোনো বাচ্চা নেই রয়েস। এই বলে ঋতু রয়েসকে শ্যুট করে দেয়, আর রয়েস লুটিয়ে পড়ে। তখন রেমা সেখানে উঠে এসে একটা চেয়ার দিয়ে রয়েসের মাথায় আঘাত করে আর বলে, এই লোকটা এটারই যোগ্য। ঠিক তখনই সেখানে পুলিশ চলে আসে, আর ফার্ম হাউস থেকে তাদের তিনজনকে উদ্ধার করে। মীরা ডেভিডকে বলে, আমি যখন রয়েসের ফার্ম হাউসে গেছিলাম তখন আশেপাশে জিনিসপত্র দেখে আমার খুব অবাক লেগেছিল, আর আমার মনে হয়েছিল ফার্ম হাউসে জানলার পাশে বোগেনভেলিয়া ঋতুর পেন্টিংগুলো এবং মিসিং মেয়েদের মধ্যে কিছু তো কানেকশন আছে। তাছাড়াও রয়েসের ব্যবহারও খুব অদ্ভুত ছিল সেদিনই আপনাকে আমি ফোন করতাম, কিন্তু তখনই বাইরে গাড়ির শব্দ শুনে আমি বাইরে যাই, আর ঋতু সেই সময় সেখানে আসা একটু অদ্ভুত ছিল। মীরা বলে ঋতু এই কেসটি সলভ করেছে। ডেভিড ঋতুকে সরি বলে আর বলে, জানি না কেন আমাদের রয়েসের ওপর সন্দেহ হয়নি, আমরা শুধু তোমার সব কিছু ভুলে যাওয়া রোগের ওপরই ফোকাস করেছিলাম। আমরা ভেবেছিলাম রয়েস হয়তো তোমাকে বাঁচানোর চেষ্টা করছে। রয়েস একজন ডাক্তার আর একজন হাজব্যান্ড হিসেবে খুব ভালো কনভিন্স করতে পারে। 13 জন মিসিং মেয়ের মধ্যে যদি কেউ বেঁচে ফিরে আসতে পেরেছে সেটা একমাত্র তুমি, কারণ রয়েসের ঋতুকে লাগতো তার কাজ হাসিল করার জন্য। মীরা বলে, রয়েস জানতো সে আপনাকে বাথটাবে ডোবালে আপনার স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাবে। হতে পারে আপনি ফার্ম হাউসে অনেক সময় কাটিয়েছেন, তাই এত বোগেনভিলিয়ার ছবি আঁকতেন। ডেভিড ঋতুকে একটা ফাইল দেখিয়ে বলে, আসলে তোমার নাম ঋতু নয়, তোমার নাম অ্যাস্থার এমানুয়েল। রয়েস পুরো একটা মিথ্যার জগৎ বানিয়েছিল যেটা কেউ কখনো কল্পনা করতে পারেনি। কয়েকদিন পর ঋতু চলে যায় জেলে রয়েসের সাথে দেখা করতে, যেখানে রয়েস ঋতুকে অ্যাস্থার এমানুয়েল বলে হ্যালো বলে। ঋতু বলে, আমি প্রার্থনা করব যেন তোমার সমস্ত স্মৃতিশক্তি চলে যায়, এবার তুমি প্রে করো আর ঘুমিয়ে পড়ো। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। মুভিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।